হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। আজকে দশম শ্রেণীর একটা কবিতা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, দশম শ্রেণীর 3 পাহাড়ের কোলে। কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, 3 পাহাড়ের কোলে কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। দশম শ্রেণীর কবিতা মানে কবিতা গল্প আর নবম শ্রেণীর কবিতা গল্প এগুলো কিন্তু সবই স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষায় আছে। এছাড়াও আমার যে সমস্ত দশম শ্রেণীর স্টুডেন্টরা রয়েছে তারা এই কবিতা ভালো করে পড়বে। আমি আজকে 3 পাহাড়ের কোলে নিয়েই আলোচনা করব। 3 পাহাড়ের কোলে কবি শক্তি চট্টোপাধ্যায়। দেখো, প্রথমে আমি যেমন করে থাকি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কিছু তথ্য আগে জেনে নেব। যেমন দেখো, 1933 সালে ওনার জন্ম, 1995 সালে ওনার মৃত্যু হয়েছে। দেখো, বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ছিলেন তিনি বলে রাখা ভালো, 2টো ছদ্মনামে লিখতেন। একটার নাম হলো স্ফুলিঙ্গ সমাদ্দার আর দ্বিতীয় নাম হলো রূপচাঁদ পক্ষী। এই 2টো ছদ্মনাম ব্যবহার করে তিনি লেখালেখি করতেন। দেখো, জন্ম দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন অসমাপ্ত তার ছিল। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় জম কবিতা লিখে সাহিত্য জগতে তিনি প্রবেশ করেছিলেন। এই প্রশ্নটা এসে থাকে যে তার সাহিত্য জগতে প্রবেশ কোন রচনার মধ্যে দিয়ে, তখন বলতে হবে জম কবিতার মধ্যে দিয়ে। জম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতা পত্রিকা কার সম্পাদনায় কবিতা পত্রিকার সম্পাদক ছিল কে, বা কবিতা পত্রিকার সম্পাদনা কে করেছিলেন? বলতে হবে বুদ্ধদেব বসু। দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো হে প্রেম হে নৈঃশব্দ। তার কাব্যগ্রন্থের সংখ্যা দেখো, কাব্যগ্রন্থ অনেক, তার 51টা তার সংখ্যা। প্রণীত, অনুদিত, সম্পাদিত কবিতা ও গদ্য গ্রন্থের সংখ্যা 111টি। দেখো, এগুলির মধ্যে কি কি উল্লেখযোগ্য? এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দেখো, ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব। উল্লেখযোগ্য এগুলো কাব্যগ্রন্থ। তোমাদের যদি বলা হয় যে শক্তি চট্টোপাধ্যায়ের 2টো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম বলো, তখন তোমরা কিন্তু অবশ্যই যেতে পারি কিন্তু কেন যাব আর হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এইটা মনে রাখবে। এই 2টো মনে রাখবে। 4টের মধ্যে অন্তত 2টো তো মনে রাখতেই হবে। তারপরে দেখো, কুয়োতলা অবনী বাড়ি আছো, এই 2টো উপন্যাস তিনি রচনা করেছিলেন। আমি সকলের উদ্দেশ্যে বলছি যে শক্তি চট্টোপাধ্যায়ের রচনাগুলো সম্পর্কে প্রত্যেকে ভালো করে আগে জানো। কুয়োতলা হচ্ছে তার একটা উপন্যাস, তার প্রথম উপন্যাস হচ্ছে কুয়োতলা। তারপর তিনি অবনী বাড়ি আছো এই উপন্যাস রচনা করেছিলেন। দেখো, তিনি কৃত্তিবাস পত্রিকার সাথে যুক্ত ছিলেন। আমরা সবাই জানি কৃত্তিবাস পত্রিকা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদনা করেছিলেন। সেই পত্রিকার সাথে যুক্ত ছিলেন আমাদের শক্তি চট্টোপাধ্যায়। কবিতা সাপ্তাহিকী প্রকাশ করে কাব্যজগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি কবিতা সাপ্তাহিকী প্রকাশ করেছিলেন, এটা ওনার একটা পত্রিকা, এটা উনি প্রকাশ করেছিলেন। অতিথি অধ্যাপক হিসেবে বিশ্বভারতীতে বিশ্বভারতীতে অধ্যাপনা করতেন। সেই সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে কবি শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন দেখে নিয়ে এসো। আনন্দ পুরস্কার পেয়েছিলেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন আর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে এই গেল তথ্য। আচ্ছা, এবার দেখো, আমি চলে আসছি মূল কবিতায়। 3 পাহাড়ের কোলে। অন্ধকারে 3 পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়াবিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারায়
এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই। বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গাঁ ভেসেছে 3 পাহাড়ের কোলে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। দেখো এখানে কলবর আছে, এটা কিন্তু একটু ভুল আছে, আমি পাশে কিন্তু কলরব লেখা আছে, তোমরা প্রত্যেকে ওটা ঠিক করে নেবে বইয়ে। কলরব হবে, শিশুর কলবর বলে কিছু হয় না, শিশুর কলরব। এবার আমি চলে আসছি প্রথম স্ট্যাঞ্জার সারসংক্ষেপে। দেখো কবিতার 2 বন্ধুর সাথে ট্রেনে করে 3 পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্যে গেছেন। 3 পাহাড় হলো একটা ছোট্ট রেল স্টেশন, জানো তো, সাহেবগঞ্জ এলাকায় একটা ছোট্ট সুন্দর পাহাড়ি রেল স্টেশন। সেখানে তিনি তার 2 বন্ধুর সাথে বেড়াতে গেছেন। সেখানের অপরূপ সৌন্দর্য বর্ণনায় নিজের মনের অনুভূতিকে তিনি ব্যক্ত করছেন। সেখানে এত সুন্দর সৌন্দর্য, এত অপূর্ব সৌন্দর্যময় দৃশ্য কিভাবে বর্ণনা করছেন তিনি? এইভাবে বর্ণনা করছেন যে নিজের মনের অনুভূতিগুলোকে তিনি প্রকাশ করেছেন তার কবিতায়। 3 পাহাড় হলো সাহেবগঞ্জ এলাকার একটা খুব সুন্দর পর্যটন কেন্দ্র ও ছোট রেল স্টেশন, যা পাহাড় ঘেরা। অপরূপ সৌন্দর্যে মণ্ডিত এই 3 পাহাড়ের কোল। কবিরা ট্রেন থেকে স্টেশনে নেমেছেন, সবে ট্রেনে করে যাচ্ছিলেন, যেতে যেতে ওই স্টেশনে ওনারা নেমেছেন। স্টেশনের অন্ধকারে, বোঝাই যাচ্ছে অন্ধকার মানে এখানে রাতের কথা বলা হচ্ছে, স্টেশনের অন্ধকারে 3 জোড়া চোখ এই প্রাকৃতিক সৌন্দর্যের ফ্রেমে আটকে পড়েছে। 3 জোড়া চোখ কেন বলা হয়েছে? কবি সহ ওনার আরও 2 জন বন্ধু, তাহলে 3 জোড়া চোখ। 3 জোড়া চোখ প্রকৃতির এই অপার সৌন্দর্যের কাছে যেন চোখের ফ্রেমে আটকে পড়েছে। জায়গাটা জনমানববিহীন হবেই, রাত্রিবেলা রেল স্টেশন, তার মানে ওখানে জনশূন্য, কোনো মানুষ ছিল না, জনমানববিহীন এলাকা। তখন আকাশে তারা, তখন রাতের আকাশ তারা। কবি বলেছেন এমন একটা সৌন্দর্যময় পরিবেশে এসে সকলেই পথ হারায়। অর্থাৎ এখানে কবিতার মনের অনুভূতি প্রকাশ করছেন যে এমন একটা সৌন্দর্যময় পরিবেশ যেখানে এসে সকলের মনে হবে যে পথ হারিয়ে গেছে, কোন দিকে সঠিক পথ তার দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না, তবু মনে মনে একটা শান্তি রয়েছে যে এই সৌন্দর্যের প্রতি, আর পথ হারিয়ে যাচ্ছে। দেখো দ্বিতীয় স্তবকে কি বলছেন কবি? পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই। বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। মানে কি? দেখো যেদিকে পথ, এখানে দেখো আমি অন্তর্নিহিত তাৎপর্যে বলেছি, যেদিকে পথ হারিয়ে যায় এমন একটা জায়গায় সেই দিকেই পথ আছে, মানে এমন একটা জায়গা আছে যেখানে পথ হারিয়ে যাচ্ছে, সেই দিকে কিন্তু সঠিক পথটা আছে। ঝর্ণা কাঁদর টিলা পাথর, কাঁদর হলো পাহাড়ের গুহাকে বলছে কাঁদর। ঝর্ণা আছে, কাঁদর আছে, টিলা, ছোট ছোট যে টিলা, ওই টিলা আছে, পাথর আছে বনভূমির কাছে। তো বনভূমি আছে ওখানে, সেই বনভূমির কাছেই এই জিনিসগুলো আছে, মানে ঝর্ণা আছে, কাঁদর আছে, টিলা আছে, পাথর আছে। তোমাদের প্রশ্ন আসবে বনভূমির কাছে কি আছে? ঝর্ণা কাঁদর টিলা পাথর। উত্তর হবে ঝর্ণা কাঁদর টিলা পাথর। ধরো 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে কিন্তু এইটা ঠিক, ঝর্ণা কাঁদর টিলার জায়গায় অন্য কিছু একটা দিয়ে দিল, তারপর পাথর দিল, কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঝর্ণা কাঁদর টিলা পাথর। এখানে কবি নিজের ভ্রমণ পিপাসু মনের কথা বলেছেন। ওই যে বলেছে ভ্রমণ পিপাসু মন, উনি ভ্রমণে গেছেন বন্ধুদের সাথে। বনভূমির কাছেই আছে কবির মনোভূমির দয়। দয় হচ্ছে, দেখো দয় শব্দটা কিন্তু দহ থেকে এসেছে, যার অর্থ হলো হ্রদ।
অর্থাৎ বড় হ্রদ, যেন মনে হচ্ছে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে সেই দয় কথা বলছে। হ্যাঁ, প্রকৃতির এই অপার সৌন্দর্য বোঝানোর জন্যই কবিতার মনের সূক্ষ্মানুভূতিকে এই কথাগুলোর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন কবিতায়। অর্থাৎ কবির ভ্রমণ পিপাসু হৃদয়ের একটা সূক্ষ্মানুভূতি কবিতায় ফুটে উঠেছে। চলে আসছি আমি নেক্সট স্ট্যাঞ্জায়। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গাঁ ভেসেছে 3 পাহাড়ের কোলে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। দেখো 3 নম্বর স্ট্যাঞ্জায় কি বলছে, রাত কেটে যখন আস্তে আস্তে ভোর হলো, তখন সূর্যের নরম আভা যেন অন্ধকার কাটিয়ে ঘোমটা খুলল। দেখো যখন নববধূ তার ঘোমটা যখন উন্মোচন করে, অর্থাৎ ঘোমটা যখন খোলে, তখন যেমন তার মুখটা দেখা যায়, নববধূর মুখ সেই রকম দিনের আলোয় দিনটা দেখা যাচ্ছে, সূর্যের আলো দিয়ে শুরু হচ্ছে, রাত কেটে তখন কিন্তু ভোর হয়েছে। রাত কেটে যখন আস্তে আস্তে ভোর হলো, তখন সূর্যের নরম আভা যেন অন্ধকারকে কাটিয়ে ঘোমটাটা খুলল। অন্ধকারের ঘোমটাটা খুলল। দেখো স্টেশনের কাছে একটা গ্রাম আছে, যে গ্রাম সবুজে ভরা। এই যে কবি এখানে বলছেন যে শক্ত সবুজ গাঁ ভেসেছে 3 পাহাড়ের কোলে। শক্ত সবুজ গাঁ কেন বলছে? গাঁ মানে তো গ্রাম। তাহলে কেন বলছে? দেখো স্টেশনের কাছে একটা গ্রাম আছে, যে গ্রাম সবুজে ভরা, গাছপালা রয়েছে। শক্ত অর্থে সেখানকার মানুষের দৃঢ়তা, তাদের কর্মঠ জীবনের কথা বলা হয়েছে। সাধারণ মানুষের কর্মঠ জীবনের কথা, এখানে দৈনন্দিন জীবনের কথা বলা হয়েছে। আচ্ছা, অতি সহজ সরল জীবনযাপন কোনো মানুষই করতে পারে না। অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে, উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়। সেই জন্য কবি কি বলছেন দেখো, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? সেই জন্যই কবি বলেছেন যে লড়াইয়ের মধ্যে দিয়ে, উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন আমাদের অতিবাহিত হয়। খাঁচা অর্থে এখানে সেই গ্রামের মানুষ বা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের কথা কিন্তু বলা হয়েছে, যে জীবন থেকে কিন্তু সহজে মুক্তি পাওয়া যায় না। 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব শোনা যায়। নকশি কাঁথা কেন বলা হয়েছে বলো তো? অর্থাৎ নকশি কাঁথা বলতে একটা সাধারণ গ্রামে সেখানকার মানুষের নানা রকম জীবন প্রণালীকে বোঝানো হয়েছে। নকশি কাঁথা হলো একটা সাধারণ কাঁথা, তার মধ্যে নানা রকম বুননের কাজকে বলা হয়ে থাকে নকশি কাঁথা। সেইটাই হচ্ছে গ্রাম, হলো একটা সাধারণ গ্রাম, সেখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, তাদের বিভিন্ন রকম, সবার তো জীবন প্রণালী এক নয়, বিভিন্ন রয়েছে। সেই জন্য উনি বলছেন যে সেখানকার মানুষের নানা রকম জীবন প্রণালীকে বোঝানো হয়েছে শিশুর কলরব। দেখো শিশুর কলরব বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? শিশুর কলরবের মধ্যে দিয়ে একটা স্বাভাবিক দৈনন্দিন জীবনকে কবি বোঝাতে চেয়েছেন। যেখানে জনবসতি রয়েছে সেখানে শিশুর কলরব তো থাকবেই, তাই স্বাভাবিক দৈনন্দিন জীবনকে কবি এখানে তুলে ধরেছেন। চলে আসছি, দেখো কবিতা প্রসঙ্গে কিছু তথ্য আছে। কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে 12টি চরণ আর 3টে স্তবক রয়েছে। এই গেল কবিতা সম্পর্কে তথ্য। এবার চলে আসছি আমি, দেখো প্রশ্নোত্তর পর্বে। 1 নম্বর, অন্ধকারে ড্যাশ ট্রেনের থেকে নেমে। অন্ধকারে ড্যাশ ট্রেনের থেকে নেমে উত্তর হবে 3 পাহাড়ে। 2 নম্বর, কয় জোড়া চোখ ফ্রেমে আটকে গিয়েছিল? 3 জোড়া চোখ। 3 জোড়া চোখ কেমন ছিল? হাওয়া বিলাসী। 4 স্টেশনটা কেমন ছিল? জনমানববিহীন। 5 ঝর্ণা কাঁদর টিলা পাথর কোথায়? বনভূমির কাছে। 6 কাঁদর শব্দের অর্থ কী? পাহাড়ের গুহা। 7
স্বপ্নে কিভাবে কথা কয়? ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর। 8 আলোর ঘুমটা কোথায় খোলে? পূব আকাশে। 9 তিন পাহাড়ের কোলে কবি গাঁয়ের কি উপমা দিয়েছেন? শক্ত সবুজ। কবি কবিতায় বলেছেন শক্ত সবুজ গাঁ। 10 শিশুর কলরব কোথায় শোনা যায়? তিন পাহাড়ের নকশি কাঁথায়। চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো কিছু বড় প্রশ্ন রয়েছে। 1 নম্বর, জনমানববিহীন স্টেশন কবি কেন বলেছেন? 2 বনভূমির ওপারে কোনো মনোভূমির দয় কবিতায় ব্যাখ্যায় বুঝিয়ে দাও। 3 সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? তাৎপর্য বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। 4 তিন পাহাড়ের নকশি কাঁথা কেন বলা হয়েছে? এই গেল তিন পাহাড়ের কোলে প্রশ্নোত্তর পর্ব। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল, আর লাইক করে শেয়ার করে দাও। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।